গণিত প্রকাশ দশম শ্রেণী আমরা শুরু করছি কোষে দেখি 4-এর 24-এর অঙ্ক থেকে। 24-এর এর 1 নম্বর অঙ্ক শুরু করছি। দেখো 24-এর এর 1 নম্বর অঙ্কে দেওয়া আছে একটি সমকোণী চৌপালাকৃতি বাক্সের ভিতরের আয়তন 440 ঘন সেন্টিমিটার এবং ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার। বাক্সটির ভিতরের উচ্চতা অপশন ABCD দেওয়া আছে, আমাদের বের করতে হবে। তাহলে দেখো সমকোণী চৌপল অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকবে। এখন ভিতরের দিকের আয়তন দেওয়া আছে অর্থাৎ ভিতরের দিকে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান 440 ঘন সেন্টিমিটার এবং ভিতরের ভূমির ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে। ভূমির ক্ষেত্রফল বলতে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমরা লিখতে পারবো চৌপলাকৃতি বাক্সের ভিতরের দিকের আয়তন অর্থাৎ বাক্সের ভিতরের দিকের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান 440 ঘন সেন্টিমিটার। ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার। ভূমিতলের ক্ষেত্রফল অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান 88 বর্গ সেন্টিমিটার। এখন আমাদের বাক্সটির ভিতরের উচ্চতা বের করতে হবে। তাহলে দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হলো 440 ঘন সেন্টিমিটার, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হলো 88 বর্গ সেন্টিমিটার। তাহলে প্রথমটিকে যদি আমরা 1 নম্বর ধরি, দ্বিতীয়টিকে যদি 2 নম্বর ধরি, তাহলে 1কে 2 দ্বারা ভাগ করে আমরা পাবো 1কে 2 দ্বারা ভাগ করলে পাবো আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান উচ্চতা বাই 2 আমরা পেয়েছি ভূমির ক্ষেত্রফল অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান এখানে পেয়েছিলাম, দেখো আয়তনে পেয়েছিলাম 440 ঘন সেন্টিমিটার। তাহলে 440 ইন্টু 440 ঘন সেন্টিমিটার অর্থাৎ সেন্টিমিটার কিউব। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ পেয়েছি 88 বর্গ সেন্টিমিটার অর্থাৎ 88 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখন আমরা হিসাব করলে পাবো, দেখো 44 দুগুণে 88, 10 44, 5 দুগুণে 10 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার স্কোয়ার বাদ গেলে থাকে সেন্টিমিটার সমান 5 সেন্টিমিটার। অতএব সমকোণী চৌপালাকৃতি বাক্সের ভিতরের দিকের উচ্চতা সমান 5 সেন্টিমিটার। ভিতরের দিকের উচ্চতা সমান 5 সেন্টিমিটার। এখন দেখো অপশন দেওয়া আছে ABCD, অপশন বিতে 5 সেন্টিমিটার আছে, অতএব আনসার হলো অপশন বি। এবার আসবো আমরা 24-এর এর 2 নম্বর অঙ্কে। দু নম্বর অঙ্কে দেওয়া আছে একটি আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার এবং গভীরতা 16 মিটার। ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ এবং 2 মিটার পুরু তক্তা রাখা যাবে কয়টি? অপশন ABCD দেওয়া আছে, আমাদের হিসাব করে নির্বাচন করতে হবে। তাহলে 24-এর এর 2 নম্বর, একটি আয়তঘনাকার গর্ত দেওয়া আছে, গর্তের দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা দেওয়া আছে। তাহলে ওই আয়তঘনাকার গর্তের আমরা আয়তন পেয়ে যাব দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হিসাবে।
তাহলে আয়তঘনকার গর্তের আয়তন, আয়তঘনাকার গর্তের মোট আয়তন, আয়তন হবে দেখো দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 40 মিটার, তাহলে দৈর্ঘ্য অর্থাৎ 40 মিটার ইন্টু প্রস্থ 12 মিটার, 12 মিটার ইন্টু গভীরতা 16 মিটার, 16 মিটার সমান হলো 40 ইন্টু 12 ইন্টু 16 মিটার কিউব বা ঘনমিটার। ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ, 2 মিটার পুরু কয়টি তক্তা রাখা যাবে? তাহলে আমরা একটি তক্তার আয়তন বের করব। একটি তক্তার আয়তন, তাহলে তক্তার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তক্তার দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার, তাহলে 5 মিটার, প্রস্থ দেওয়া হচ্ছে 4 মিটার ইন্টু 4 মিটার, পুরু দেওয়া আছে 2 মিটার ইন্টু 2 মিটার সমান হলো 5 ইন্টু 4 ইন্টু 2 মিটার কিউব বা ঘন মিটার। তাহলে আয়তঘনকার গর্তের আয়তন হলো 40 ইন্টু 12 ইন্টু 16 ঘনমিটার, একটি তক্তার আয়তন হলো 5 ইন্টু 4 ইন্টু 2 ঘনমিটার। তাহলে কতটি তক্তা রাখা যাবে? তাহলে আমরা মোট আয়তনকে তক্তার আয়তন দিয়ে ভাগ করলেই তক্তার সংখ্যা পেয়ে যাব। অতএব ওই আয়তঘনকার গর্তে তক্তা রাখা যাবে, অর্থাৎ তক্তার সংখ্যা তক্তার সংখ্যা সমান মোট আয়তনকে আমরা তক্তার আয়তন দিয়ে ভাগ করব, অর্থাৎ 40 ইন্টু 12 ইন্টু 16 বাই 5 ইন্টু 4 ইন্টু 2, দেখো এখানেও ঘনমিটার, এখানেও আছে আমার ঘনমিটার, এতটি। তাহলে আমরা হিসাব করে নেব, 5 8 40, 4 3 12, 8 2 16, 3 8 24 ইন্টু 8, 24 ইন্টু 8টি সমান 4 8 32 2, 8 2 16 3 19। অতএব ওই গর্তে আয়তঘনকার গর্তে তক্তা রাখা যাবে 192টি। তাহলে আনসার হলো অপশন বিতে আছে 192, আনসার হলো অপশন বি। এবার আসবো আমরা 24 এর 3 নম্বরে। তিন নম্বরে দেওয়া আছে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, ঘনকটির আয়তন অপশন দেওয়া আছে ABCD। এখানে দেখো ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল উত্তর সংকেত দেওয়া আছে, পার্শ্বতলের সংখ্যা হলো 4, অর্থাৎ ঘনকটি যে তলের উপর আছে সেই তলটিকে ভূমিতল ধরা হচ্ছে এবং উপরের তলটিকে ধরা হচ্ছে উপরিতল। তাহলে চারপাশে যে 4টি তল আছে তাকে পার্শ্বতল বলা হয়েছে। তাহলে ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া আছে, অর্থাৎ এখানে বলা আছে উত্তর সংকেতে পার্শ্বতলের সংখ্যা হলো 4। আমরা ধরে নেব ঘনকের বাহুর দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্য, ঘনকের সব বাহুগুলির দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য সমান x মিটার। তাহলে ঘনকের 4টি ধারের ক্ষেত্রফল কত হবে? অতএব
পার্শ্বতল, পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল বলতে এখানে 4টি তলের ক্ষেত্রফল। তাহলে 4টি তল, তার জন্য 4 দিয়ে গুণ, প্রত্যেকটা তল বর্গাকার অর্থাৎ x² বর্গ মিটার, 4x² বর্গ মিটার। এখন দেখো আমাদের দেওয়া আছে ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গ মিটার। অতএব 4 × x² হলো 256, বা x² 256/4 হলো, হিসাব করব 4 × 6 = 24, 4 × 4 = 16 সমান 64। অতএব x সমান √64 সমান 8। তাহলে আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য পেলাম 8 মিটার। অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য x সমান 8 মিটার। এখন আমাদের বের করতে হবে ঘনকটির আয়তন। তাহলে ঘনকের আয়তন, ঘনকের আয়তন তো আয়তন সমান হলো বাহু তার হোল কিউব, অর্থাৎ 8 তার হোল কিউব ঘন মিটার সমান 8 × 8 × 8 ঘন মিটার, 64 × 8 ঘন মিটার, 4 × 8 = 32, 2 3 48 আর 3 51, 512 ঘন মিটার। অতএব ঘনকটির আয়তন হলো 512 ঘন মিটার। অ্যান্সার হলো অপশন ডি। এবার আসবো আমরা 24-এর 4 নম্বর অঙ্কে। চার নম্বরে দেওয়া আছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত অপশন ABCD দেওয়া আছে, নির্বাচন করতে হবে। তাহলে দুটি ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি আমরা ধরে নিই, মনে করি ঘনক দুটির ধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য সমান x মিটার, x একক ও y একক। তাহলে দেখো আমার এখানে দেওয়া আছে ঘনক দুটি আয়তন অনুপাত। ঘনকের আয়তন হলো বাহু তার হোল কিউব। তাহলে আমরা লিখতে পারবো প্রথম ঘনকের আয়তন হবে x³ ঘন একক বাই ইজটু দ্বিতীয় ঘনকের আয়তন হবে y³ ঘন একক সমান দেওয়া আছে 1:27, বা আমরা লিখতে পারবো x³ বাই y³ সমান 1/27, বা x বাই y তার হোল কিউব সমান 1/3 তার হোল কিউব। অতএব x বাই y সমান হলো 1/3। এখন দেখো আমাদের ঘনক দুটি সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তাহলে আমরা ঘনক দুটির বাহুর দৈর্ঘ্যের অনুপাত পেলাম 1:3। আমরা লিখতে পারবো দেখো x/y সমান 1:3। তাহলে ধরে নিতে পারি প্রথম বাহুর দৈর্ঘ্য
প্রথম ঘনকটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান 1 আছে, সেজন্য 1m একক, এবং দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য দেখো 3 আছে, তাহলে 3m একক। এখন আমাদের ঘনক দুটির সমকতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। অতএব ঘনক দুটির সমকতলের ক্ষেত্রফলের অনুপাত, অতএব ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে দেখো প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়েছি 1m অর্থাৎ m একক, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হয় 6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে এখানে পেলাম আমরা 6m স্কোয়ার ইজ টু। দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়েছি 3m একক, এখানেও তাহলে 6 ইন্টু বাহু স্কোয়ার অর্থাৎ 6 ইন্টু 3m তার হোল স্কোয়ার। উভয়েরই দেখো বর্গ একক আছে, বর্গ একক কেটে যাবে, সমান 6 6 কাটলাম, m স্কোয়ার ইজ টু 9m স্কোয়ার, m স্কোয়ার কাটলো 1:9। অতএব ঘনক দুটির সমকতলের ক্ষেত্রফলের অনুপাত হলো 1:9। এখানে অপশন হলো সি, তাহলে আনসার হলো অপশন সি। এবার আসবো আমরা 5 নম্বর অঙ্কে। পাঁচ নম্বর অঙ্কে দেওয়া আছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস এবং ডি এর মধ্যে সম্পর্ক অপশন এ বি সি ডি দেওয়া আছে, আমাদের নির্বাচন করতে হবে। এখন দেখো একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক, আমরা প্রথমেই ধরে নেব ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান এ একক। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া হচ্ছে এস বর্গ একক। দেখো ঘনকের 6টি তল, 6টি তলই বর্গাকার, অতএব ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস ইজিক্যালটা আমরা লিখতে পারবো 6 ইন্টু বাহু স্কোয়ার 6 স্কোয়ার বর্গ একক, বর্গ একক। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য ডি একক। আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ডি সমান √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য আমাদের ধরা আছে এ একক। এখন এস এবং ডি এর মধ্যে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে। তাহলে দেখো আমরা লিখতে পারি এস ইজিক্যাল টু, এখানে দেখো 6কে আমি ভেঙে নিলাম 2 ইন্টু √3 ইন্টু √3, 2 ইন্টু 3-এর পরিবর্তে √3 ইন্টু √3 করে আমি 3 পেলাম, তাহলে এখানে এ স্কোয়ারের পরিবর্তে আমি লিখলাম এ ইন্টু এ, কিংবা √3 স্কোয়ার হলো। এখন দেখো এস ইজিক্যাল টু 2 ইন্টু আমরা লিখতে পারবো √3 ইন্টু এ,
তার হোল স্কোয়ার। দেখো দুটি √3 আছে, স্কোয়ার আছে, সমান 2√3a। √3a সমান হলো আমার ডি, তাহলে ডি স্কোয়ার। অতএব আমরা পেলাম এস ইজিক্যাল টু টুয়াইস ডি স্কোয়ার। অতএব ডি স্কোয়ার ইজিক্যাল টু টুয়াইস এস। আমাদের অ্যান্সারে যেমন আছে আমরা সাজিয়ে নেব। এখানে আছে দেখো ডি স্কোয়ার ইজিক্যাল টু এস বাই টু, ডি স্কোয়ার ইজিক্যাল টু এস বাই টু, সরি এখানে দেখো আমার 2d স্কোয়ার ইজিক্যাল টু এস, অতএব ডি স্কোয়ার ইজিক্যাল টু এস বাই টু। তাহলে আমরা সম্পর্কটি পেলাম ডি স্কোয়ার ইজিক্যাল টু এস বাই টু, যেটি আমার মিলেছে অপশন ডি এর সঙ্গে। অতএব আনসার হলো অপশন ডি। এবার আসবো আমরা 24-এর বি এর অঙ্কে। চব্বিশের বি এর 1 নম্বর, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। সত্য না মিথ্যা আমাদের বিচার করতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য ধরে নেব। মনে করি ঘনকের ধারের দৈর্ঘ্য বলতে একটি ধারের দৈর্ঘ্য, একটি ধারের দৈর্ঘ্য সমান এ একক। তাহলে ধারের দৈর্ঘ্য যখন এ একক তখন আয়তন, তখন ঘনকটির আয়তন, ঘনকের আয়তন হলো বাহু তার হোল কিউ, অর্থাৎ এ কিউ ঘন একক। বলা হয়েছে ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হয়েছে, অর্থাৎ 2a একক। তাহলে তখন আয়তন, তখন ঘনকটির আয়তন হলো বাহু তার হোল কিউ। এখন বাহুর দৈর্ঘ্য দেখো 2a একক আছে, তাহলে 2a তার হোল কিউ ঘন একক সমান 8a কিউ ঘন একক। তাহলে প্রথম ক্ষেত্রে আয়তন ছিল আমার এ কিউ ঘন একক, দ্বিতীয় ক্ষেত্রে আয়তন হলো 8a কিউ ঘন একক, অর্থাৎ প্রথমের তুলনায় দ্বিতীয় ক্ষেত্রে আয়তন 8 গুণ হয়েছে। এখানে আমার বলা হয়েছে ঘনকটি আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে, অর্থাৎ বিবৃতিটি মিথ্যা। এবার আসবো আমরা বি এর 2 নম্বর অঙ্কে। দু নম্বর অঙ্কে বলা হয়েছে বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেন্টিমিটার উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার। এখানে দেওয়া আছে দেখো 1 আর সমান 100 বর্গমিটার, 1 হেক্টর সমান 100 আর। তাহলে আমাদের 2 হেক্টর জমির ক্ষেত্রফল কত বের করে নেব প্রথমে। তাহলে লিখব আমরা
2 হেক্টর সমান 2 ইন্টু, এখানে দেখো 1 হেক্টর সমান 100 আর, 100 আর সমান 1 আর সমান 100 বর্গমিটার, তাহলে হলো ইন্টু 100 বর্গ মিটার। তাহলে আমরা 2 হেক্টর জমির ক্ষেত্রফল পেলাম। অতএব জমির ক্ষেত্রফল সমান হলো 2 এত বর্গ মিটার, অর্থাৎ 20,000 বর্গমিটার। এখন দেখো বৃষ্টিপাত হয়েছে 5 সেন্টিমিটার, তাহলে বৃষ্টিপাতের গভীরতা সমান 5 সেন্টিমিটার। দেখো সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে যাব, 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে 100 দিয়ে ভাগ করব, তাহলে 5/100 মিটার। তাহলে বৃষ্টির জলের আয়তন কত হবে? মাঠের ক্ষেত্রফল ইন্টু বৃষ্টির জল যেটা দাঁড়িয়েছে সেই জলের গভীরতা। অতএব বৃষ্টির জলের আয়তন সমান মাঠের ক্ষেত্রফল। মাঠের ক্ষেত্রফল আছে দেখো আমার 20,000 বর্গমিটার ইন্টু জলের গভীরতা পেয়েছি 5/100, তাহলে এটা ছিল মিটারে, এটা ছিল বর্গমিটার, এখন হলো ঘন মিটার। তাহলে দেখো 0 0 কাটলো, 5 2 10, তাহলে পেলাম আমরা 5 2 10 আর এদিকে 2টি 0, অর্থাৎ 1000 ঘন মিটার। আমাদের উত্তরে দেওয়া আছে 1000 ঘন মিটার। তাহলে বৃষ্টির জলের আয়তন হলো 1000 ঘন মিটার, আমাদের উত্তরেও দেওয়া আছে 1000 ঘন মিটার, অতএব বিবৃতিটি সত্য। তাহলে এই বিবৃতিটি সত্য। এবার আসবো আমরা 24-এর সিতে। সি এর 1 নম্বর শূন্যস্থান পূরণ করি। একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা ড্যাশটি। দেখো সমকোণী চৌপল বা ঘনক প্রত্যেকের ক্ষেত্রে কর্ণের সংখ্যা হবে আমার 4টি। সেটা আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে দেখতে পাচ্ছি। একটি ঘরের 4টি কোণে দেখো 4টি বাঁশ রাখতে পারবো আমরা কোণাকুণিভাবে। সেই জন্য আমরা সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা পাবো 4টি। তাহলে এখানে অপশনে হবে 4টি, সরি অপশন না, শূন্যস্থানে হবে 4টি। একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য 2 নম্বর, সি এর 2 নম্বর দেখো একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য ইজিক্যাল টু ড্যাশ ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। একটি ঘনকের একটি তল হলো বর্গাকার, ঘনকের একটি তল হলো বর্গাকার, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সমান। তাহলে একটি তলের কর্ণ দৈর্ঘ্য হবে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। আমরা জানি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি a একক হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে
a√2 একক। তাহলে আমার এখানে দেওয়া আছে একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ একটি ঘনকের একটি কর্ণের তলের দৈর্ঘ্য বলতে, একটি তলের কর্ণের দৈর্ঘ্য বলতে একটি বর্গক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্যের সমান হবে √2 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। এবার আসি আমরা 3 নম্বরে। 3 নম্বরে দেওয়া আছে সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম। দেখো, এটি আমাদের অতি পরিচিত। সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যখন সমান হয় সেই ঘনবস্তুকে আমরা বলে থাকি ঘনক। অর্থাৎ সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যখন সমান তখন তার নাম হলো ঘনক। অতএব শূন্যস্থানে বসবে ঘনক। আপাতত এই পর্যন্তই।